ব্রিট রবিন 10Qতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার নাম তাহসিন রেজা। সামনে সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে আমাদের মধ্যে ভীষণ রকম উজ্জীবিত, আমরা ভীষণ রকম আপ্লুত। এত বছর পরে আমরা একটা নির্বাচন পেয়েছি, তা আবার সংসদ নির্বাচন। কিভাবে দেখছে মানুষ নির্বাচনগুলোকে, এই নির্বাচনকে বিশেষ করে, এবং যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদেরকে নিয়ে মানুষ কি ভাবছে, কিংবা যারা প্রার্থী হয়ে এসেছেন তাদেরকে নিয়ে মানুষ কি ভাবছে। আমরা এই প্রার্থীদেরকে 10টি মৌলিক প্রশ্নের মধ্যে নিয়ে এসেছি। এই 10টি মৌলিক প্রশ্নের মান হচ্ছে 10 10 10 করে সর্বমোট 100। একদম ঠিক শুনেছেন, 100। আর যেহেতু 100 নম্বরের প্রশ্ন, 5 নম্বর কিন্তু আছে এখানে। এই 5 নম্বর হচ্ছে 50, এবং এই নম্বরটি খোদ দেবেন আপনারা। রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন, তাই তো? একদম তাই। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন, ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নির্বাচন, তাও আবার সংসদ নির্বাচন। এই যে এতগুলো বছর পরে যে আমরা একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন দেখতে পাচ্ছি, আমরা উন্মুখ হয়ে আছি এটাতে অংশগ্রহণ করবার জন্যে, সেটা তো ভালো একদিক থেকে। কিন্তু যারা প্রার্থী হয়ে আসছেন তাদেরকে তো, যেটা বললাম খানিকক্ষণ আগে, 10টা মৌলিক প্রশ্ন করা হয়েছে, এবং 10টা মৌলিক প্রশ্নের মান 10 10 করে 100 নম্বর দেয়া হয়েছে। এবং আমি যদি ভুল না করি, এই পুরো কনসেপ্টটাই আপনার মাথার থেকে এসছে। তা আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, আমার মনে হয় দর্শকরাও আমার সঙ্গে একমত হবেন, যে 10টি মৌলিক প্রশ্ন কেন, 9টি নয় কেন, 11টি নয় কেন, 7টি নয় কেন, 100 নম্বর নয় কেন? এবং 100 নম্বর আপনি 10 10 করে দিয়েছেন। 5 নম্বর আমরা জানতাম সবসময় 33-এ হয়, আপনি করেছেন 50। এটা কি শুধুমাত্র তারা সংসদ সদস্য বলে? আমি একটু এলাবোরেটলি জানতে চাইছি আপনার কাছ থেকে। ধন্যবাদ তাসিন ভাই। আমাদের সংসদ সদস্য যারা আছেন এবং সারা পৃথিবীতে যারা সংসদ সদস্য আছেন, সংসদ সদস্য এদের এই প্রোটোকলটা আমরা অনেকেই কম বেশি জানি। অ্যাভাভ দ্য জেনারেল, অ্যাভাভ দ্য সেক্রেটারি, এটা দিয়ে আমরা হয়তো কিছুটা অনুমান করি যে সম্মানের জায়গায় সর্বোচ্চ স্থানে তাদেরকে রাখা হয়েছে। একদম। কিন্তু কেন রাখা হয়েছে সেটা হয়তো আমরা এখনো জানি না। প্রধানমন্ত্রীর নাম লেখার পরেও লেখা হয় এমপি, তার মানে এমপি নির্বাচিত, এটা নির্বাচিত এমপি, অর্থাৎ লাখো মানুষের প্রতিনিধি, লাখো মানুষের ম্যান্ডেট, লাখো মানুষের মুখবন্ধ সে। এখন 10টা প্রশ্নের কনসেপ্টটা নিয়ে আসি। সেটা হচ্ছে যে সেই সুপারম্যানের খোঁজে, হ্যাঁ, ব্রিট রবিন, যে যাদেরকে দিয়ে পুরো রাষ্ট্রটা আমরা বদলানোর স্বপ্ন দেখছি, অসাধারণ। চেঞ্জ করার স্বপ্ন দেখছি। এবং এই সুপারম্যান খুঁজে বের করার জন্য আমার এই 10টা প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন এবং অন্তত পক্ষে 5 নম্বর পাবেন, তাদেরকে আমরা অন্তত এইটুকু প্রত্যাশা করতে পারি যে তারা আইন প্রণয়নে আমাদের জন্য, জনগণের জন্য, দেশের জন্য যথার্থ ভূমিকা রাখতে পারবেন। অসাধারণ। বড্ড কঠিন পরীক্ষায় ফেলে দিলেন আমার মনে হচ্ছে। তবে এই পরীক্ষাটা আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি তো মনে করি এমন আয়োজন বা এমন প্রশ্নের ব্যাপারটা কখনো আগে দেখিনি। এই যে 10টা প্রশ্নের মাধ্যমে একজন সংসদ সদস্যকে আপনি জনগণের মঞ্চে দাঁড় করিয়ে দিলেন, তারা কি সঠিকভাবে 10টা প্রশ্নের উত্তর দিতে পারছে? এবং 10টি মৌলিক প্রশ্ন আমি পড়েছি, এবং আমি নিশ্চিত করে বলতে পারি এই 10টি প্রশ্নের উত্তরও যখন আপনারা শুনতে পাবেন, যখন বুঝতে পাবেন, যখন জানবেন তাদের কাছ থেকে, আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন প্রার্থী সঠিক জায়গায় আছে কি নেই। আমি কি ঠিক বললাম? একদম। চলুন তাহলে আজকের আমাদের সংসদ প্রার্থী হিসেবে যিনি মনোনয়ন পেয়েছেন,
পেয়েছেন আমি বলবো, কারণ প্রশ্ন করা হয়েছে, তাকে উত্তর দিয়েছেন। তার কাছে আমাদের প্রথম প্রশ্ন ছিল, সেটি বলবার আগে যিনি প্রার্থী ছিলেন তার নাম বলছি, অধ্যাপক ASM মতিয়ার রহমান, প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামিক ঝিনাইদহ 1। তাকে প্রশ্ন করা হয়েছিল প্রথম যেটি, সেটি আমি বলছি, আপনি কেন সংসদ সদস্য হতে চান? আপনি কেন সংসদ সদস্য হতে চান? জনগণ কেন আইন প্রণেতা হিসাবে আপনাকে নির্বাচিত করবে? আমি অধ্যাপক ASM মতিউর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঝিনাইদহ 1 শুল্ক আসনের জন্য মনোনয়ন পেয়েছি। আমি এমপি হতে চাই, আমি জনপ্রতিনিধি হতে চাই এই কারণেই যে আমরা বহু সরকার, বহু নেতা দেখেছি। স্বাধীনতার পরে আজ প্রায় 55 বছর আমরা শাসন করেছে বহু সরকার, বহু এমপি আসছে, কিন্তু প্রকৃত জনগণের কল্যাণ, আশানুরূপ কল্যাণ এবং প্রকৃত স্বাধীনতার স্বাদ লাভ করতে পারে নাই। আর পারে নাই যে কারণে, সেটার মূল হলো দুর্নীতির কারণে, চাঁদাবাজির কারণে, একটা অসুস্থ রাজনীতির কারণে। সে কারণেই আমি আমার জীবনে যে আইডিওলজি লালন করি, সেই আইডিওলজি থেকেই, সে আদর্শ থেকেই আমি বলতে চাই যে আমি আমার এই আসনের জনগণের প্রভূত কল্যাণ সাধন করতে চাই, প্রকৃত জনগণের মুখে হাসি ফোটাতে চাই এবং প্রকৃত জনগণের স্বাধীনতার স্বাদ লাভ করতে গেলে যা দরকার আমি সেটাই করতে চাই এবং সেই লক্ষ্যে আমি এই আসনের জন্য এমপি হিসাবে কাজ করে, মানে এমপি প্রার্থী হিসাবে কাজ করছি এবং আমি বিজয় লাভ করতে চাই। উনি বলেছেন, বিশেষ করে আমরা যেটা বলবো, একটা বিষয় খুব এমফ্যাসিস দিয়েছেন, উনি দুর্নীতির কথা বলেছেন, রাষ্ট্রের শাসন ব্যবস্থার কথা বলেছেন। এটা একটা সাধারণ এবং একটা মৌলিক ব্যাপার যে আমাদের এই প্রশ্নটা করা হয়েছে, আপনি কেন সংসদ সদস্য হতে চান? ব্যক্তিগতভাবে ভাই আমি তো আশা করি, আমি বলবো যে আমি মানুষের উপকার করতে চাই, দেশকে ভালোবাসি, সেই জন্য আসতে চাই। তো উনি ঠিক আছে, নিশ্চয়ই দেশকে ভালোবাসেন, কিন্তু উনি আবার আরেকটা কথা বলেছেন, সেই জন্য আমি এই দুর্নীতি দূর করবার জন্যে একটা ট্যাগলাইন জুড়ে দিয়েছেন, যেটা বলেছেন সেই জন্য এই আসনে আমি জয়ী হতে চাই। দেখেছেন আপনি? ঠিক আছে, দুর্নীতি আমাদের দূর করতে হবে, এছাড়া তো অনেক সমস্যা আমাদের আছে, রন্ধ্রে রন্ধ্রে আমাদের সমস্যা। এই প্রশ্নের উত্তরে আপনি কত নম্বর তাঁকে দেবেন? এটা তো আসলে অত্যন্ত গোপনীয় এবং গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, কারণ কন্ট্রাডিকশন তৈরি করতে পারে, ব্যক্তি শত্রুতা বাড়তে পারে। নাম্বার প্রদানের ব্যাপারটা খুবই সেন্সিটিভ। তো একটা নাম্বার আমি দেব, এটা অ্যাভারেজ, হয়তো পরে দেখা যাবে। আর প্রশ্ন যেভাবে করা হয়েছে, আমরা যে ধরনের উত্তর প্রত্যাশা করছি তার সাথে একটু মৌলিক অসামঞ্জস্যতা রয়েছে। তো মৌলিক অসামঞ্জস্যতা রয়েছে, সেটা হয়তো বা উই ফেইল টু মেক দেম আন্ডারস্ট্যান্ড। অ্যাকচুয়ালি আমরা তাদেরকে বোঝাতে পারিনি, বোধগম্যতার কোনো একটা জায়গাতে একটু গ্যাপ ছিল। আমি আপনাকে ইন্টারাপ্ট করতেই হচ্ছে। এর থেকে সহজ বাংলায় আর কিভাবে বলা যায় যে আপনি কেন সংসদ সদস্য হতে চান, জনগণ কেন আইন প্রণেতা হিসাবে আপনাকে নির্বাচিত করবেন? এর চাইতে সোজা বাংলা আর কি হতে পারে আমার তো জানা নেই। তাহলে কি করে মেসেজটা আপনি পৌঁছবেন? আপনি সবচাইতে সহজ ভাষাই তো জিজ্ঞেস করেছেন। আমাকে যদি জিজ্ঞেস করে হয় যে আমি কেন এই অনুষ্ঠানের সঞ্চালক হলাম, তো আমার তো সেই জায়গায় নিজেকে প্রমাণ করতে হবে যে আমি আপনাকে প্রশ্ন করতে পারি, আমি আপনার প্রশ্নের উত্তর নিতে পারি। সাধারণ মানুষের কাছে, যারা ভিউয়ার্স আছে, তাদের কাছে আমার কিছুটা হলেও গ্রহণযোগ্যতা আছে। ফেলে দিলাম এই কথা, কিন্তু আপনি নিশ্চয়ই এটা ডিসক্লোজ করবার কোনো সুযোগ নেই। কিন্তু আপনার কি মনে হয়নি যে এটা কিছুটা এড়িয়ে যাওয়া হয়েছে মূল প্রশ্নকে? এটা এড়িয়ে যাওয়া হয়েছে। আমি একটু সহযোগিতা করি। যারা সংসদ সদস্য পদপ্রার্থী আছেন, তারা যারা এই প্রশ্নের উত্তর দিতে চান বা দিবেন, তারা সচেতনভাবে অন্তত প্রমাণ করার চেষ্টা করবেন যে তাদের সেই পূর্ণ সক্ষমতা রয়েছে। আমি আরও সহজ করে যদি বলি, ধরেন আপনি একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলবেন, আপনি একটা ইন্টারভিউর মুখোমুখি হয়েছেন, আপনাকে জিজ্ঞেস করা হলো যে তোমাকে জাতীয় দলে কেন খেলানো হবে? সে তখন বলবে যে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ইউনিয়ন চ্যাম্পিয়ন, আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, আমি প্রিমিয়ার লিগগুলোতে চ্যাম্পিয়ন, এবং দ্যাটস ওয়াই আই বিলিভ ইন, I have got that ability to contribute
ইন দ্য ন্যাশনাল লেভেল। অ্যাবসলিউটলি। এটা হচ্ছে মানে একটা নর্মাল প্রসিডিওর, যে সে এখন জাতীয় লেভেলে কন্ট্রিবিউশন রাখতে পারবে। একদম। আমরা যখন নর্মাল কোনো সিও নিয়োগ করি, তাকে যখন নিয়ে আসি তখন আমরা সহজ প্রশ্নটা তাকে করি যে আপনি বলেন কেন আপনাকে আমরা নিয়োগটা দিব। তখন তাকেই প্রমাণ করতে হয় যে তার কি কি সক্ষমতা আছে, কি কি যোগ্যতা আছে, কি কি অভিজ্ঞতা আছে, তার ভিতরে এমন কি মিরাকেল আছে যেটা দিয়ে উনি আমার কোম্পানিকে চেঞ্জ করতে পারবেন, যার কারণে কোম্পানি তাকে নিয়োগ দিবে। নিশ্চয়ই। এখন ওনার এই উপলব্ধিটা এখনো হয়তো আসে নাই যে আমি সংসদ সদস্য হতে চাই। এই জন্য প্রথম হচ্ছে যে আমি এমন একজন সুপারম্যান, এমন একজন ব্যক্তি, এমন একজন লাখো মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি যে পুরো রাষ্ট্রীয় কাঠামোকে পরিবর্তন করার সামর্থ্য রাখে। এই যে সামর্থ্যের যে ব্যাপারটা, এই জায়গাটায় আমার তাদের কাছ থেকে আমার সেই কনফিডেন্ট লেভেলটা আমার চাই। খুব ভালো লাগলো এই কথাটার উত্তর আপনার কাছ থেকে জানতে পেরে। কিন্তু রবিউল ভাই, পাশাপাশি আরেকটা বিষয় আমার জানতে ইচ্ছে করে, যেমন এটা একেবারেই আপনার সঙ্গে আপনার উত্তরের পরিপ্রেক্ষিতে আমার মনে হলো, যেমন সবার কথা বলবার স্পন্টিনিয়াস না, সবাই বলতে পারে না, সবাই গুছিয়ে বলতে পারে না। আবার সবাই যারা বলতে পারে তারা হয়তো অনেক বেশি গুছিয়ে বলতে পারে, কিন্তু তারা জানে যে কি করে মূল প্রশ্নটা এড়িয়ে গিয়ে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে। তো হতে পারে যে ওনার সেই জায়গা থেকে তার সক্ষমতা হয়তো কম, আমি সম্মান জানিয়েই বলছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, খুব সহজ প্রশ্নের সহজ উত্তর হওয়াটাই স্বাভাবিক, তাই নয় কি? আপনি চমৎকার করে বললেন, একজন কোম্পানির সিইওকে প্রমাণ করতে হবে। একটু আগে লিগের কথা বললেন যে কেন সে ন্যাশনাল লিগে খেলবে, সব কিছুতে প্রমাণ করে আসতে হবে। আমরা যা দেখছি এখনকার সংসদ নির্বাচনে, তারা তো সব কটা বিষয়ে সেভাবে প্রমাণ করে আসতে পেরেছেন বলে আমার তো জানা নেই। আপনি জানেন কি না আমি সেটা বলতে পারছি না। ফলে এই এত বড় একটা আসরে যখন একজন মানুষ নমিনেশন পাচ্ছেন, সংসদ সদস্য হবেন বলে ভীষণ রকম আশাবাদী, তখন আমাদের যে কোয়েশ্চেনিয়ার, যে আমাদের যে প্রশ্ন, এবং প্রথম প্রশ্ন যখন বলা হয়েছে যে উনি কেন একজন পার্লামেন্ট মেম্বার হতে চান। এখন আপনাকে যদি আমি বলি, আমি শিওর, আপনি জানি আপনি বলতে পারবেন যে আপনি কেন এমপি হতে চান বা পার্লামেন্ট মেম্বার হতে চান। আপনার উত্তরের মধ্যে সবটা আমি পেয়েছি। কিন্তু আমাদের প্রবলেমটা কোন জায়গায়, আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমরা যখন কাউকে প্রশ্ন করি যে আপনি কেন সংসদ সদস্য হতে চান, বা কেন জনগণের আইন প্রণেতা হিসাবে আপনাকে নির্বাচিত করবে, এই বিষয়ে কোনো না কোনোভাবে ঘুরে ফিরে নিজেকে প্রমাণ করবার একটা বিষয় চলে আসে যে আই এম দ্য ওয়ান। কিন্তু আমার কাজ সেটা প্রমাণ করবে। আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে তাহসিন আপনি কেন সংসদ সদস্য হতে চান, আমি হাইপোথেটিক্যাল ধরে নিলাম যে হতে চান, তাহলে বলবো যে আমি আমার জায়গার, আমার অঞ্চলের মানুষের সাহায্য করতে চাই। কারণ আমি জানি না, ওদের প্রতিনিধি হয়ে, ওদের পাশে দাঁড়াতে চাই, ওদের প্রতিনিধি হয়ে ওই আশেপাশের যে মানুষগুলো আছে যারা একদম আমাদের সবচাইতে মৌলিক অধিকারের অনেক দূরে বসবাস করছেন, তাদের কাছে সেই অধিকারগুলো পৌঁছে দিতে চাই। আমি মনে করি আমি সেই জায়গায় নিজেকে দেখতে পারি। সিম্পল কোয়েশ্চেন, ইটস এ ভেরি সিম্পল কোয়েশ্চেন। না, এটা আসলে সিম্পল না, এবং আমি আপনার সাথে শতভাগ দ্বিমত পোষণ করে বলছি। প্লিজ। সংসদ সদস্য, আপনি এখন যেটা বললেন, এটা সংসদ সদস্যের কোনো কাজ না, নিয়ামক। যেমন আমাদের ব্রেনের নিউরন সেলের কাজটা কি, ডিসিশন মেক করে, আমাদের চোখ, হাত, নাক, কান সেগুলো ফলো করে, পঞ্চ ইন্দ্রিয় সেটা ফলো করে। সংসদ সদস্য হচ্ছে জাস্ট লাইক এ নিউরন সেল। এটা ঠিক থাকলে আপনার সমস্ত কিছু ফাংশন করে, এটা ঠিক না থাকলে আপনার সমস্ত কিছু বিকল হয়ে যায়। ঠিক। ডিসিশন মেকিং এর পুরো মানে ফর্মেটিভ বিষয়টাই হচ্ছে আপনার এই সংসদ, যেখান থেকে আইন প্রণীত হয়, যেখান থেকে বিধি প্রণীত হয়, যেখান থেকে নিয়ম, সমস্ত কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা, যেখান থেকে সংবিধান, জাস্ট লাইক এ নিউরন সেল অফ দ্য বডি। ঠিক আছে। সেই নিউরন সেল আপনার, তার যে কাজ সেটা আগে প্রথম বোঝা দরকার, যে আমি আইন
প্রণয়নকারী হতে চাই, তাহলে আমাকে প্রথমেই বুঝতে হবে যে এটার প্রক্রিয়া এবং আমার কোন কোন জায়গায় কোন কোন সেলে, যখন বর্তমানে আমি বলেইছিলাম যে যে বিষাক্ত আমাদের পুরো শরীরে বা পুরো সেলগুলো যেভাবে বিষাক্ত হয়ে উঠেছে, সেই জায়গাগুলোতে নিরাময়ের জন্যই কিন্তু আমরা এমন একটা পরিচ্ছন্ন সংসদ করছি, যেখান থেকে আমাদের পরিচ্ছন্ন আইন, পরিচ্ছন্ন বিধি এবং যার ফলশ্রুতিতে আমরা একটা পরিচ্ছন্ন জাতি পাব। তো সেখানে কিন্তু আমরা যখনই মনে হচ্ছে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করছি, ডেভেলপমেন্ট করতে অটোমেটিক্যালি ইট উইল বি ডান। আপনার নিউরন সেল কাজ করছেন না, এটা নষ্ট হয়ে গেছে, আপনার $1 বিলিয়ন বিদেশে পাচার করে দিচ্ছেন, আপনি এলাকায় ধরেন দেখাচ্ছেন যে ঠিক আছে আমার একটা একটা ব্রিজ হয়েছে, আপনি যদি বডিতেও চিন্তা করেন আপনার হাত একটু কাজ করছে, একটু পরে তো পুরো বডি তো আপনার কলাপস করবে, তাই না? আর এটা তো ওয়ান টাইম ব্যাপার না, অথবা একটা মানুষকে আমি উপকার করলাম, 18 কোটি মানুষকে আমি ক্ষতি করে, তাদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে বিব্রত করে, তাদেরকে ডিপ্রাইভ করে। তো এগুলো পুরো প্রসেসটা যেখান থেকে প্রসেস হয় একটা প্রসেসরের মতো, কম্পিউটারের প্রসেসরের মতো, সেই জায়গাটায় তারা কাজ করবে। আইন প্রণয়নকারী এটা কোনো সাধারণ পজিশন নয়, এটা আমাদের প্রথম বোঝা দরকার। এটা কোনো সাধারণ বিষয়ই নয়, এত সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা করতে হবে যেগুলো আইন প্রণয়নের মাধ্যমেই সমাধান সম্ভব। একটা গায়েবী মামলা আমি বন্ধ করতে চাই, এটা কি আপনি জোর করে পারবেন? আইন করেই করতে হবে। বাংলাদেশে আর কোনো গায়েবী মামলা হবে না, কোনো মানুষ রেপ হবে না, কোনো মানুষ জেলে যাবে না। এরকম পৃথিবীর বহু দেশ আছে যেখানে কোনো জেলখানাই নাই, কারণ তাদের আইনগুলো সেভাবে তৈরি করা। আমরা কি করছি, মানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আমাদের মামলা হচ্ছে, আমরা ব্যবসা বাণিজ্য করা বাদ দিয়ে আমরা মামলা করছি আর মামলা হাজিরা দিচ্ছি। এগুলো প্রতিরোধ করার জন্য আমার আইন দরকার, আপনাকে ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য আমার আইন দরকার, আপনার বাচ্চাকে নিরাপদে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য আমার আইন দরকার, আপনার বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করার জন্য আমাদের আইন দরকার। যেমন আমি একটু আগে বলছিলাম যে ঢাকা শহরে 3 কোটি মানুষ, কোনো চিলড্রেন সেন্টার নাই, এটাও আইন করে করতে হবে। কোনো স্কুল নাই, এটাও আইন করে করতে হবে। আমরা একটাই আইন করছি, সকাল বিকাল আমরা অমকের বদনাম করছি, দেশকে গালাগালি করছি, অমক করছি, কিন্তু নিজের জন্য আমরা কোনো উদ্যোগ নিচ্ছি না। কোনো সংসদ সদস্য যদি একটা এই কথাও বলে যে ওকে ফাইন, আই উইল বি ভেরি হ্যাপি যে ওকে আমি সংসদে গিয়ে প্রথম যে কাজটা করব, বাচ্চাদের জন্য একটা চিলড্রেন সেন্টারের বিধিবিধান প্রণয়নের জন্য, আইন প্রণয়নের জন্য আমি একটা খসড়া অনুমোদনের প্রস্তাব নিয়ে আসবো। ভেরি হ্যাপি, এইগুলো আমি চাই যে ডাইরেক্ট বলতে হবে যে আমি এটা চাই। আমি কি মিন করলাম? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এখানে আমার এলাকায় উনি বাথরুম বানিয়ে দেবেন, আমার এলাকায় উনি গোসলখানা বানিয়ে দেবেন, আর আমার এলাকায় ওই স্কুলে একটা টিচার নিয়োগে 20 লাখ টাকা নিবেন, এটা আমি এইটার জন্য আমি তাদেরকে তো চিন্তা করছি না। আমার চিন্তা তাদের এই জায়গায় না। আচ্ছা, এবং দে আর নট ফর ইট অ্যাকচুয়ালি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিতভাবে বললেন। হতে পারে আমার বোঝার ভুল, কিংবা আমি হয়তো বোঝাতে পারিনি। আমি কিন্তু সামগ্রিক অর্থে বলেছি, উনি যদি ওনার এলাকার উন্নয়ন করেন, তার মানে উনি শুধুমাত্র ওনার এলাকার না, যে কটি আসন আছে প্রত্যেক সংসদ সদস্য যদি তার এলাকায় এবং তার জায়গা থেকে তার সঠিক কাজটা করে, তাহলে তো পুরো দেশে উন্নতি হবে। আমি সেই অর্থে বলেছি। এখানে আরেকটা আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের একটু গ্যাপ আছে, সেটা বলুন না। যদিও এলাকার প্রতিনিধিত্ব করেন একজন এমপি, জি, কিন্তু যখন উনি এমপি হন, উনি রাষ্ট্রের এমপি। একদম, এটাকে প্রথম বোঝা দরকার। জি, উনি সংসদ সদস্য, উনি রাষ্ট্রের সংসদ সদস্য। উনি কিন্তু ওই এলাকা আমরা বলি জাস্ট তাকে ম্যান্ডেট দিয়ে আমরা ওই জায়গাটাতে পাঠিয়েছি, ওই এলাকার উন্নয়নের জন্য না। এলাকা উন্নয়ন পুরো এটা একটা লোকাল গভর্নমেন্টের কাজ। আইন প্রণয়ন এবং সংসদের কাছে জন্য তাকে ওখানে পাঠানো হয়েছে, রাষ্ট্রের জন্য আইন প্রণয়নের জন্য। আপনি কোনো আইন প্রণয়নের কোনো অবজেক্টিভ কি আছে দেখছে ওই এলাকার জন্য কোনো আইন প্রণয়ন করবে? না, এটা বলেন। কোথাও পেয়েছেন আপনি? না।
সুতরাং আপনি যেটা বলছেন ওই এলাকার উন্নয়ন করলে তাহলে ওই এলাকার জন্য উনি আইন প্রণয়ন করবে, সেটা তো নাই, কোনো আইনের মধ্যে কি এটা থাকে? তো সুতরাং ওইটা একেবারেই মিসকনসেপ্ট নিয়ে আমরা রয়েছি। উনি কোনো এলাকার উন্নয়ন করবে না, যারা আইন প্রণেতা তাদের এলাকার উন্নয়নের কোনো কাজ নাই, কমপ্লিটলি আউট অফ ইট। প্রথম আইনটাই হওয়া উচিত যে তারা কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিন্দু পরিমাণ ইনভলভ থাকতে পারবে না। এটা হলো প্রথম আইন। একজন সংসদ সদস্য যদি পদপ্রার্থী যদি এটা বলেন, আমি তাকে 10-এর মধ্যে 10 দেব, যে আমি নির্বাচিত হয়ে প্রথম যে বিলটা নিয়ে আসবো, যে কোনো সংসদ সদস্য দেশের ভিতরে দেশের বাইরে এই মহাজাগতিক কোথাও কোনো উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারবে না, শুধুমাত্র আইন শুধু আইন প্রণয়ন। প্রণয়নের কাজে সে নিয়োজিত, অন্য কোনো কাজ তার নাই। এই বিলটা প্রথম যে নিয়ে আসবে তাকে আমি 10-এর মধ্যে 10 দেবো এখানে। তো আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি আইনের লোক, তো আসলে আইনের ব্যাপারগুলো পুরো পৃথিবী চলছে আসলে আইনের উপরে। ফলে আমাদের আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো বাইরের থেকে ওভাবে বুঝতে পারি না। কাজে হ্যাঁ, আপনি যেটা বললেন আনডাউটেডলি এটা একটা কোর জায়গা। ল, আইনে যেখানে থাকবে সেখানেই তো দেশ এগুবে, দেশ সমৃদ্ধির পথ দেখবে। আমরা 3 নম্বর প্রশ্নে যাই। আপনার আয়ের মূল উৎস কি? আপনার সম্পদের বিবরণ জনগণের কাছে উপস্থাপন করুন। আমি একটা কলেজের সহকারী অধ্যাপক, আর চাষবাস থেকে সামান্য কিছু আসে। আমার আয়ের মূল উৎস হচ্ছে চাকরি, পাশাপাশি কিছু কৃষিকাজ। আমরা দেখতে পেলাম যে ওনার আয়ের উৎস উনি বলেছেন অধ্যাপনা থেকে, বাকিটা বলেছেন চাষাবাদ থেকে। ঠিক আছে, আপনার আয়ের উৎসটা জানতে পেলাম এবং সম্পদের বিবরণের জনগণের কাছে উপস্থাপন করুন। এটা আসলে আর্থিক সততাটা প্রয়োজন। আর্থিক সচ্ছলতা। সততা এবং ওনার ডিক্লারেশন জনগণ বা আমরা যারা আছি, আমরা হলফনামায় যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন, সম্পদের যে বিবরণী দিয়েছেন, আমরা ওগুলো দেখেছি এবং ওনার যে বক্তব্য আমরা এখন শুনলাম, আমরা এর মধ্যে সামঞ্জস্যতা খুঁজে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে ওনার আর্থিক সততার জন্য উনি হয়তো পূর্ণ মার্ক পেতে পারেন। হ্যাঁ, আবার বলেন না পূর্ণ মার্ক পেয়েছে। না, পেতে পারেন, কারণ আর্থিক সততাটা এখানে শুধু আর্থিক সততার মাপকাঠিটাই আমরা দেখছি এখানে, তার অন্য বিষয় না যে আমি যা তাই। এখন ধরেন একজন রিক্সাওয়ালা, সে 30 টাকা ইনকাম করে, সে যদি এইটুক বলে, যেহেতু প্রশ্ন আপনি করেছেন যে আর্থিক সততা যাচাইয়ের জন্য, সে তার আর্থিক সততার জায়গায় তার উৎসটা সে পরিষ্কারভাবে বলেছে। আমি সামঞ্জস্য দেখলে আমি ওই জায়গাটাতে আমি মনে করি যে সে শতভাগ নাম্বার পাওয়ার যোগ্য। যেহেতু অধ্যাপনার কথা বলেছে এবং পাশাপাশি গ্রামে চাষাবাদের কথা বলেছে, এবং দুটো মিলে আপনার কাছে মনে হয়েছে যে উনি ঠিকঠাক প্রশ্নের উত্তরটা দিয়েছেন। এবং আমার মনে হয় এই জায়গাটাতে ওনার কথা কাজের মিল এবং হলফনামায় যে তার বিশ্লেষণগুলো রয়েছে, সততার পরিচয় পাওয়া গেছে, সেই জায়গাটা থেকে আনডাউটেডলি তাকে আপনি ফুল মার্ক দিতে পারেন। খুব ভালো লাগলো। একজন মানুষ যখন প্রশ্নের সঠিক উত্তর বা সৎ উত্তর কিংবা ন্যায্য উত্তর দিতে পারে, তখন যাতে যদি আমরা বুঝতে পারি আমাদের আন্দোলিত করে। আর উনি একজন আইন, এখানকার এই দেশের অত্যন্ত প্রমিনেন্ট ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার ভাই, এবং ওনার কাছে যখন ওনার কাছে মনোভূত হয়, সেটা নিঃসন্দেহে এটা আমাদের জন্য আশা জাগায় আমাদেরকে। 4 নম্বর প্রশ্নের উত্তরে উনি কি বলছেন শুনি আগে। 4 নম্বর প্রশ্নটা আমরা করেছিলাম সততা, দেশপ্রেম, কথা কাজের সামঞ্জস্য ও আইন প্রণয়নে আপনার দক্ষতার কোনো নমুনা আছে কি? চলুন উত্তরটা শুনি। 1 নম্বর হলো, আমি জনপ্রতিনিধি হয়েছিলাম 2003 সালে। ইউনিয়ন পরিষদে আমি একটু ওয়ার্ড মেম্বার হয়েছিলাম। দীর্ঘ 5 বছর আমি ওয়ার্ড মেম্বার ছিলাম এবং সেখানে সততার সাথে, দক্ষতার সাথে, ইভেন আমি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান হিসাবে বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কাজ করেছি, যেখানে জনগণ আমাকে মেনে নিয়েছিল যে আসলে এরকম সৎ এবং যোগ্য মানুষই জনপ্রতিনিধি হওয়া উচিত। উনি ওনার উত্তরে বলেছেন যে উনি ইউনিয়ন পর্যায়ে ছিলেন, ইউনিয়ন পর্যায়ে উনি নির্বাচিত হয়েছেন, উনি ওনার সততার প্রমাণ দিয়েছেন। এখন আমার কথা হচ্ছে যে উত্তর ঠিকঠাক দিয়েছেন, যে প্রশ্ন করা হয়েছে উত্তর দিয়েছেন, কিন্তু
একজন মানুষ কি নিজের সততার কথা নিজে বলতে পারেন, বা নিজে কাজ করেছেন বলতে পারেন যে আমি এই জায়গার এই দায়িত্বে ছিলাম, কাজেই আমি যে জায়গায় যে অঞ্চলের যার দায়িত্বে ছিলাম বা যেটার দায়িত্বে ছিলাম সেটার জনগণ কেবল উত্তর দিতে পারবেন আমি সঠিক কাজ করতে পেরেছি কিনা। এই বিষয়ে আপনার কি মতামত? এখানে পরিষ্কার আন্তর্জাতিক আইনের একটা উদ্ধৃতি দিয়ে আপনাকে বলি। প্লিজ। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেম, আপনি কি বলবেন? আমার নাম বলবো। এটাকে আমি বিশ্বাস করব নাকি এটার জন্য আমি অন্য কোনো পন্থা অবলম্বন করব? এটা একেবারেই আপনার ইচ্ছে, আপনি চাইলে no, বিশ্বাস no. করতে পারেন কিংবা অন্য কোনো পন্থা অবলম্বন। আমি একটু শেষ করি নিশ্চয়ই। এটা আমি কারণ যেহেতু ল, নিশ্চয়ই বলুন। এটা আপনি যেটা বলেন ল হচ্ছে আই অ্যাম বাউন্ড টু বিলিভ ইট আনটিল আনলেস ইটস প্রুভেন যে আপনার নাম তাহসিন না। আইনটা হলো এই, যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণ করতে পারছি না যে ওনার যে ব্যাখ্যা উনি দিয়েছেন জি, এইটা অসত্য, ততক্ষণ পর্যন্ত আমাকে বিলিভ করতে হবে। এইটুক আমাদের যদি নর্মস না গড়ে ওঠে তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না। এটা কি সর্বক্ষেত্রেই করতে হবে বা সর্বক্ষেত্রেই আপনি বিশ্বাস করেন? আমি সর্বক্ষেত্রে এটা করতে চাই, কারণ উনি প্রমাণের অপেক্ষায় তো আমাদের করতে হবে। উনি যতক্ষণ পর্যন্ত প্রমাণ হচ্ছে না তার আগে তো আমি তাকে গিল্টি করব না। না, আমি গিলটি বলছি না, আমি প্রমাণের কথাও বলছি না। আমি বলছিলাম এটা করেই আমি ওনাকে আমরা মূল্যায়ন করতে চাই। এর মধ্য থেকেই যেমন আমি জি। ক্লিয়ারলি যেটা বলতে চাই যে কেউ যদি সততার যদি প্রমাণ রাখতে পারে, জি যে দেশপ্রেম, সততা এবং পরোপকারের যে নমুনার কথা আমরা বলছি, জি উদাহরণের কথা বলছি, যে আমরা একটু সকালে দেখলাম যে আমার এক বন্ধু রাশেদ বলছিলেন যে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে উনি কতটা কাজ করেছেন, কোথায় কোথায় গিয়েছেন, কি করেছেন, কত শিশুদের জীবন রক্ষা করেছেন। এই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা দেশপ্রেম এবং পরোপকারের একটা বহন করে, নমুনা বহন করে। জি। তো উনি যে কাজগুলো করেছেন সেগুলো নমুনা উনি উপস্থাপন করেছেন, জি এবং সেই উপস্থাপনার প্রেক্ষিতে জনগণ ওনাকে মূল্যায়ন করবে। আর যদি ওনার এর বিপরীতে ওনার বক্তব্যের মধ্যে যদি কোনো অসত্য কোনো কিছু থাকে সেটা তো আনডাউটেডলি অমার্জনীয় অপরাধ। জি জি, সেইটার তো সুযোগ আছে, কিন্তু আমরা এই মুহূর্তেই ওনার বক্তব্য সত্য কি অসত্য সেটার মধ্যে আমরা একেবারেই যেতে চাই না। আমরা সত্য ধরে নিয়েই আমরা ওনাকে মূল্যায়ন করব। 5 নম্বর পাবে এটাতে। একটা জায়গাতে ওনার আইন প্রণয়নের সক্ষমতার ক্ষেত্রে আমার যে জায়গাটাতে মনে হয় যে প্রস্তুতির যে জায়গাটা, আইন প্রণয়ন করতে যে পরিমাণ প্রস্তুতি লাগে, যেমন আমার গত 26 বছর ধরে একটা লিগ্যাল রিসার্চ টিম আছে, ওরা 18 লক্ষ ল রিসার্চ করে আমাকে যে রিপোর্টগুলো দিয়েছে, যে জার্নালগুলো আমরা করেছি, তো সেইগুলো বাংলাদেশে যেহেতু কোনো রিসার্চ ইনস্টিটিউট নাই, আমি যতটুকু খোঁজ নিয়ে জানলাম একমাত্র আমারই প্রাইভেটলি আমি এই রিসার্চ টিমটা দীর্ঘদিন ধরে চালাচ্ছি। অভিনন্দন আপনাকে। এছাড়া বাংলাদেশে লয়ের উপরে কোনো রিসার্চ কোথাও হয় না, ইউনিভার্সিটিগুলোতে হয় না, ল কমিশনে হয় না, কোনো বার কাউন্সিলে হয় না, কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নাই। এটা একটা অদ্ভুত জাতি, এটা ধরেন এরপরে যে টিকে আছে না, আলহামদুলিল্লাহ। আর ওই জায়গাটাতে ওনার যে হয়তো বা ওই গাইডটা হয়তো উনি পান নাই, অথবা আইন প্রণয়নের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, আমাকে আগে তো জানা দরকার যে আইনের কি লুফল আছে, দুর্বলতা আছে, সেটা চিহ্নিত করে সেখানে তো আমার চিকিৎসা করতে হবে, নিঃসন্দেহে সেই উদ্যোগটা নিতে হবে। সেই জায়গাটাতে উনি আমাকে সন্তুষ্ট করতে পারেনি একদম। রবিউল ভাই, আমি আপনার কাছে বিনম্র চিত্তে জানতে চাই যে সব ক্ষেত্রেই তো আইন আছে, সব কিছু, এবং সেই আইন দিয়ে একটা দেশ পরিচালিত হয়। তো আমাদের আবেগ অনেক সময় না আইন দিয়ে চলে না। বাংলাদেশের মানুষের আবেগ অনেক সময় আইনের বাইরে চলে যায়, যেটা আইন দিয়ে মাপতে পারবো না, সেটা আপনিও জানেন, বিং এ হিউম্যান বিং, তাই না? ডোপামিন বিভিন্নভাবে কাজ করে আমাদের শরীরের মধ্যে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্নভাবে কাজ করে। একজন মানুষ হতে পারে সে আইন সম্পর্কে জানে না, ধরে নিলাম আমি তাহসিন রেজা, আমি আইন সম্পর্কে জানি না, এটা আমাদের জন্য অত্যন্ত বড় ব্যাপার। রবিউল ভাই
একমাত্র ব্যক্তি বাংলাদেশের যিনি একটা রিসার্চ সেন্টার তৈরি করেছেন। অভিনন্দন আপনাকে। এই রিসার্চ সেন্টার বাংলাদেশে ভীষণ রকমভাবে পুরো আইনের ব্যাপার নিয়ে তারা কি বলবো রিসার্চ করছেন আপনারা। তো এই যে আপনারা করছেন, এবং আমি দেখতে পেলাম যে কটি প্রশ্নের উত্তর দিল, আপনি প্রত্যেকটায় এমন এমন জায়গায় গিয়ে আটকে দিচ্ছেন, আমি সিরিয়াসলি বলছি, যেটা আমার ভাবতে হচ্ছে যে আমি আপনাকে কোন জায়গায় জিজ্ঞেস করব, কারণ আপনি তো আমাকে আইন দেবেন, আপনি আইন প্রণেতা হিসেবে তাকে প্রশ্ন করেছেন আপনি কি করবেন। আমি যখন খানিকক্ষণ আগে বললাম যে এতগুলো সংসদ সদস্য মিলে যখন উন্নতি করবে, তখন আপনি বলেছেন নো, তা হবে না। সংসদ সদস্য যাবে কেবলমাত্র আইন প্রণয়ন করবার জন্যে। ইমপ্লিমেন্ট করবে কে? ইমপ্লিমেন্ট করবে কে? আপনি আইন তৈরি করে দিলেন, সংসদে গেলেন, সংসদ সদস্য হলো, এবং আপনি ভালোর জন্যই আইনটা করলেন। আইন তো আর খারাপের জন্য হয় না, নিশ্চয়ই সুবিচার, ন্যায্য শাসন সব কিছুর জন্যই আইন প্রয়োজন। কিন্তু এই আইনের যখন ইমপ্লিমেন্টেশন আমরা চাব, আমি চাইব, আমার কাছে মনে হয় আপনি দীর্ঘদিন বাইরে ছিলেন, আমার কাছে মনে হয় এটা আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চাইছি, বিনম্রভাবে জানতে চাইছি। আমার কাছে বরাবর মনে হয়েছে আমাদের দেশে আইন বেশি প্রয়োগ কম, বাইরের দেশে আইন কম প্রয়োগ বেশি। মানে যত কম আইন তাদের ওই ইমপ্লিমেন্টটা পারফেক্টলি হয়, কিন্তু আমাদের অনেক অজস্র আইন বিভিন্ন জায়গায় রয়ে গেছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই, ব্যবহার করা হচ্ছে না। আমি আপনার কাছে জানতে চাইছি, আমি কি এটা ঠিক বলছি? আপনি ইউরোপে তাকান, ইউরোপে যে পরিমাণ আইন আছে তার থেকে অনেক বেশি আইন লিখিতভাবে আমাদের বাংলাদেশে আছে। কিন্তু এত আইন কি থাকবার দরকার ছিল? অল্প আইনের যদি প্রয়োগ হতো তাহলে কি হতো না? আমি জানবার জন্য, এটা আমি জানবার জন্য, এবং আমার সাথে আমাদের যারা দর্শক আছেন তারা হয়তো জানতে পারবেন বিষয়টা, ওনার কাছ থেকে একটু যদি সংক্ষেপে বলেন আমাকে। আমি এদেশে সবার আগে যে কথাটা সবচেয়ে বেশি শুনি সেটা হচ্ছে এদেশে কোনো আইন নেই, এদেশে কোনো ল নেই, এদেশে কোনো আইন নাই। এই শব্দটার সাথে কি আপনি পরিচিত? বাংলা নিঃসন্দেহে পরিচিত, এবং আমি জানি যে আইন মানা হয়নি বলে আইন নাই বলে। রিক্সায় উঠলে রিক্সাওয়ালা এক জায়গায় নিয়ে যাবেন, সে বলবে যে তুমি এদিক দিয়ে যাও, রং সাইড দিয়ে যায়। হ্যাঁ, তাহলে যাওয়া যাবে না। ভাই দেশে কোনো আইন নাই, জি, আইন নাই। আপনাকে এটা আবেদনিক অর্থে বুঝতে হবে যে উনি এই কথাটা কেন বলবেন। হ্যাঁ, আমি সেটা জানি অবশ্য। হ্যাঁ। আইন নাই, আইন প্রয়োগের যে আইনটা সেটাও নাই, সেটা নাই, এটাই সে মিন করছে। আচ্ছা, হ্যাঁ, আইন প্রয়োগের আইন, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আইন প্রয়োগের আইনটা নাই। আমি একটু উদাহরণ দিয়ে বলে, আমি গতকালকেও বলেছি যে নিহামে 2010-এ পরপর 3বার টেলিফোন রিসিভ না করার কারণে একজন পুলিশ অফিসারের চাকরি চলে যায়। সে যখন আপিল করে, আপিল খারিজ হয়ে যায়। হাইকোর্টে উনি গিয়েছিলেন তার চাকরি ফেরত পাওয়ার জন্য, হাইকোর্ট তার আবেদন নামঞ্জুর করে, এবং সুপ্রিম কোর্টে গেলেও নামঞ্জুর করে, কুইন্স বেঞ্চে যাওয়ার পরেও নামঞ্জুর করে। এই যে পরবর্তীতে কুইন্স বেঞ্চে যে অবজারভেশনটা দিয়েছে, চাকরি কোনো মৌলিক অধিকার নয়, এটা শর্ত সাপেক্ষে একটা দায়, যেটা উনি পূরণ করতে ব্যর্থ হয়েছে বিধায় ওনাকে যে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে এটা যুক্তিযুক্ত ছিল। আমি পরিষ্কার, এটা হচ্ছে ল। জি। এখন আপনি তো অনেকবার গিয়েছেন। আমি একবারই গিয়েছি। হ্যাঁ, ওখানে 2009-10-এ অনেক মানুষের ভিড় হয়ে যায় ইংল্যান্ডে, আপনার ইতালি থেকে আসে, বাংলাদেশ থেকে যায়, অনেক মানুষ যায়। ওখানে যেটা হলো যে ইলিগাল ইমিগ্রেন্টদের একটা ভিড় বেড়ে গেল সেখানে। তো এরা বিভিন্ন জায়গায় কাজ করে, হ্যাঁ, এরকম একটা। তো গভর্নমেন্ট একটা রুলস করলো যে এরা কোথায় কোথায় কাজ করে, শপিং মলে কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, এই সমস্ত জায়গা চিহ্নিত করে বলল যে কোনো রেস্টুরেন্টে যদি কোনো ইলিগাল ওয়ার্কার পাওয়া যায়, সে রেস্টুরেন্টকে প্রথমে 60,000 টাকা জরিমানা করা হবে। 60,000 পাউন্ড। এক্স্যাক্টলি। রেস্টুরেন্টের দাম আছে ধরেন 20,000 পাউন্ড। ও 60,000 পাউন্ড জরিমানা হবে এই ভয়ে, ও এই ভয়ে ইলিগাল লোকদের কার নেয় না। নেয় না। মাত্র 6 মাসের মধ্যে 80% ইমিগ্রেশন কমে গেল, ইলিগাল ইমিগ্রেশন। আপনি কি এটা জানেন? আমি জানি।
তখন 40,000 পাউন্ড ছিল, এখন 60,000 হয়েছে। এখন আইনটা বুঝছেন আগে, যে আইন করেই কিন্তু উনারা এটা করেছে। লন্ডনে একটা কনজেশন চার্জ আছে না, যে লন্ডন শহরে যদি ঢুকতে হয় 50 পাউন্ড এক্সট্রা গাড়িকে দিতে হয়। আর আমরা করি কি, লন্ডনের বাইরে গাড়ি রেখে আমরা ট্রেনে যাই, জি আমরা গাড়ি যারা ড্রাইভ করতাম আমরা রেখে যাই। জি, ইজ দ্য ল। তাহলে ল তো সমস্ত কিছু কন্ট্রোল করছে। অ্যাবসলিউটলি। আমাদের দেশে তো যারা একবারও যদি বলতো যে আমি প্রথম যে বিলটা নিয়ে আসবো ঢাকা শহরকে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কনজেশন চার্জ করব এবং আমি রেল সিস্টেম চালু করব, ওকে আমি 10-এর মধ্যে 10 দিব। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ সো মাচ, কারণ এই বিষয়টা আমাদের জানবার দরকার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। পাশ করেছে, পাস করেছে। পাশ করেছে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্ন ছিল, 1000 বছর ধরে অন্যের আইন দ্বারা শোষিত ও নির্যাতিত না হয়ে স্বাধীনভাবে দেশের জনগণের জন্য সব ধরনের আইন প্রণয়নে কি পদক্ষেপ নেবেন আপনি? চলুন শুনি। আমি বিদেশি আইন যেগুলো আমাদের এ দেশের উপরে চেপে বসে আছে, যদিও আমরা স্বাধীন রাষ্ট্র, কিন্তু আসলে এখনো আমাদের এ দেশে সেই ব্রিটিশ আইন এবং বিদেশিদের এখনো সেই প্রভাব বলয় এখনো আমাদের দেশে কায়েম আছে। এই জন্য আমার ইচ্ছা, আমি চাই যে এদেশে যদি একটা সুস্থ ধারার রাজনীতি এবং সৎ, দক্ষ এবং কর্মঠ মানুষ যদি সরকার গঠন করতে পারে, যারা দেশে দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, কোনো অন্যায় অপরাধ করবে না, যারা সুবিচার এবং ইনসাফ ভিত্তিক শাসন কায়েম করবে, এরকম যদি একটা সরকার গঠন হয়, তাহলে এখানে আমাদের দেশের যে প্রচলিত আইন আছে এবং সেটা যদি জনগণের সম্পৃক্ততার মাধ্যমে একটা সুন্দর কনস্টিটিউশন মানে সংবিধান যদি আমরা প্রণয়ন করতে পারি, তাহলে আমাদের দেশের আইন দিয়েই আমাদের এই রাষ্ট্র প্রকৃত স্বাধীনতা লাভ করবে এবং সুন্দরভাবে চলবে। এটা এমন তো বর্তমান সারা বিশ্ব চলছে প্রযুক্তির উপরে, প্রযুক্তি নির্ভর, যেখানে এখন জনশক্তির চেয়ে প্রযুক্তির গুরুত্ব পৃথিবীতে বেশি হয়ে গেছে বা বেশি, আমরা এটা বাস্তবেও তাই দেখছি। যে এখন পূর্বে যেমন একটা রাষ্ট্র পরিচালনার জন্য বাইরের শত্রু থেকে বা দেশের ভিতরে কোনো কিছু শাসন করতে গেলে যেখানে সরাসরি সৈনিকদের প্রয়োজন হতো, এখন সৈনিকের চেয়েও বড় অস্ত্র, বড় শক্তি আছে এখন এই প্রযুক্তি, যেটাকে আমরা নামই দিয়েছি ডিজিটাল যুগ বা ডিজিটাল একটা সময় অতিবাহিত হচ্ছে। অতএব এই ডিজিটাল সময়ের মাধ্যমে আমরা যদি এখানে সৎ এবং দক্ষ কর্মচারী, কর্মকর্তা যদি আমরা এখানে নিয়োগ দিতে পারি, তাহলে তারা প্রযুক্তির মাধ্যমে, সততার মাধ্যমে, দক্ষতার সাথে তারা এই দেশ চালানো এবং গড়ার জন্য যথেষ্ট হবে। উনি প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সেই সঙ্গে তথ্য প্রযুক্তির কথাও বলেছেন, আমরা শুনেছি, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে, তার বাদে যেটা ভয়, যেটা আমরা ইউজুয়ালি শুনি, সৎ, যোগ্য এবং সেসব প্রার্থীদেরকে বা সেই মানুষদেরকে কম্পাইলেশন করে উনি আইন প্রণয়ন করবে। ঠিক বলছি তো? উনি এটাই বললেন। আপনি এবার কিভাবে দেখছেন এটাকে? আমার বক্তব্য খুবই পরিষ্কার। জি, আপনার 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 বক্তব্য পরিষ্কার হতেই হবে, কারণ আপনি আইনের লোক। হ্যাঁ, আমার পরিষ্কার, কোনো বক্তব্যেই যদি বাট এগুলো থাকতে পারবে না। যদি এটা হয়, যদি এটা হয়, হ্যাঁ আমি যদি প্রধানমন্ত্রী হইতাম আমি এটা করতাম, এখানে তো যদির জায়গা না। ওনাকে স্পেসিফিক হইতে হবে যে উনি কি পদক্ষেপটা নেবেন। যদি এটা হয়, যদি এই আসে সে আসে, যদির ফ্যাক্টরিতে চলে গেছেন প্রত্যেকটা কথার মধ্যে। যদি এটা হয়, যদি ওরকম অনেস্ট লোক নিয়ে ওইটা গঠন করতে পারে, এখানে যদির কোনো জায়গা নেই। ইজ কনফিউজ, রাইট? ইটস ডেফিনেটলি কনফিউজড। না, এটা কনফিউজড হওয়াটা তার দোষের কিছু না, কারণ এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে সুনির্দিষ্টভাবে ওনাকে জানতে হচ্ছে যে আমার কোন আইনগুলোর দুর্বলতা আছে। আমরা তো 18 লক্ষ আইনের কথা বলেছি, এটা তো গভর্নমেন্টের গত 54 বছরে একটা রিসার্চ করে বের করা উচিত ছিল যে আমাদের শরীরের ভিতরে কি কি বিষ আছে এগুলো উঠাই ফেলি। লয়ের যে বিষগুলো রয়েছে, যে বিষগুলো দিয়ে আমরা এখন এমনভাবে জর্জরিত। একটা রাষ্ট্রে একটা মানুষ প্রকাশ্যে ঘুষ খেতে পারে, তাহলে অবস্থাটা কোথায়? তাহলে আইনটা কোথায় গিয়েছে? কেন এটা হচ্ছে? আমাকে জিজ্ঞেস করে আমি প্রমাণ করে দিব যে আইন করে তারা ঘুষটা খাচ্ছে, আইন করে তারা ঘুষটা দুর্দান্ত খাচ্ছে। কথা বললেন। তাহলে আমি আইন প্রণেতা হিসাবে আমি এমন আইন করে দিয়েছি ঘুষ খাওয়ার জন্য,
তা ওনাকে যদি বলতো যে আমি সরাসরি অন এয়ার এটা চ্যালেঞ্জ করে বলছি, উনি যদি এটা চায় যে আমি আইন করে ঘুষটা বন্ধ করব, ইজ পসিবল। আইন করে তো ওনারা ঘুষ খাওয়ার ব্যবস্থা করেছে। এবং আপনি দেখবেন, আমি এখনই প্রশ্নের উত্তর আউট করে দিতে চাই না, যাতে এই ঘুষ, দুর্নীতিবাজ, অর্থ লোপাটকারী কোনোভাবে তাদেরকে আপনি আইনের আওতায় আনতে না পারেন, সেটার জন্য আপনি দেখেন 31, 32 আলাদা করে সেকশন করেছেন দুর্নীতি দমন কমিশনে, যে না, সে যত চুরি করুক, যত বিলিয়ন ডলারই সে পাস করুক না কেন, তুমি তাকে জিজ্ঞাসা পর্যন্ত করতে পারবে না আনটিল আনলেস তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি অনুমতি না দেয়। যেটা আপনি বললেন যে আইন করেই দুর্নীতিকে প্রমোট করছে বা promote আইন করেই করছে। করা হয়েছে এটা। একদম 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 মুশকিল হয়ে গেল রবিউল ভাই। কারণ তাহলে আমাদের আশার আলো কোথায় আমরা দেখতে পাবো? যে দেশে আপনি একটু আগে একটা ভয়ঙ্কর কথা বললেন যে আইন করে আইনের ইমপ্লিমেন্ট করতে হবে। একটু আগেই বললেন যে আইন করে আইনের ইমপ্লিমেন্টটা করতে হবে, আইন যে মানতে হবে তার জন্য আইন দরকার। এখন যেটা বলেন অসাধারণ। এখন আপনি বললেন যে আইন করেই এটাকে বন্ধ করতে হবে। বন্ধ করতে হয় মানে এই সহজ উত্তরটা যেটা আপনি এত বিস্তর বা ইলাবোরেট করে বললেন, সেটা তো কেউ বলতে পারছে না। ঠিক আছে, সেটা কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিংবা দেশের রন্ধ্রে রন্ধ্রে যখন বিষ ঢুকে গেছে, একটু বিষ ঢুকে গেছে আমরা মনে করছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বা কি করা উচিত বলে আমরা ভাবছি, সেই জায়গা থেকে আপনার যে উত্তরটা পেলাম আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করলো এবং দর্শক যারা আছে তাদেরকে অনুপ্রাণিত করেছে বলে আমি বিশ্বাস করি। আমরা 7 নম্বর যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে আইন প্রণেতার হস্তক্ষেপ দ্বিচারিতা ও স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে। একদম এই স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে কিভাবে শুধু আইন প্রণয়ন ও সংসদীয় কাজে আপনি ভূমিকা রাখবেন, কিভাবে সম্ভব, সেটির উত্তর শুনি। আমাদের স্থানীয় সরকার শক্তিশালী না থাকার কারণে, বা আমরা শক্তিশালী তাদের হতেও দেইনি, আমরা তাদের লাগাম টেনে ধরি এবং সে উপরের থেকে মেকানিজম করে স্থানীয় সরকারকে সবসময় দুর্বল করে রাখা হয়। আর এটার মূল কারণ হলো দুর্নীতি। কারণ উপরের যারা কর্মকর্তা, বিশেষ করে যারা এমপি, যাদের কাজ হলো আইন প্রণয়ন করা, আইন সার্ভ করা, আর এই আইন বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে যারা কাজ করবে, তাদের ভিতরে মক্ষম একটা জায়গা হলো স্থানীয় সরকার। কিন্তু সেখানেও আমরা লক্ষ্য করছি, এই যাবৎ আমরা লক্ষ্য করে আসছি যে একজন আইন প্রণেতা তথা এমপি, যারা পার্লামেন্ট সদস্য, যাদের কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, তারা সেই কাজগুলো না করে তারা সব জায়গায় নিজের হস্তক্ষেপ, নিজের অনুগত, নিজের দলের কিছু অযোগ্য অথর্ব মানুষকেও তারা এই জায়গায় কাজে লাগানোর জন্য তারা সব জায়গায় সম্পৃক্ত থাকে। যে কারণে আজকে স্থানীয় সরকার দুর্বল থাকার কারণেই আসলে আমাদের এই দেশটা পিছিয়ে আছে। খুব ভালো বলেছে। এখানে আমার কাছে তো মনে হয়েছে উনি স্থানীয় সরকারের দুর্বলতার কথা বলেছেন। আপনার কি মনে হয় এ বিষয়ে? আমি প্রাথমিকভাবে এই প্রথম কোনো সংসদ সদস্য পদপ্রার্থীকে স্পষ্টভাবে ডিফাইন করতে দেখলাম যে আইন প্রণয়নকারীর কাজ এবং ডেভেলপমেন্ট যারা করেন স্থানীয় সরকার, তাদের কাজটাকে ডিফাইন করেছে। সেটাই ভাবছিলাম, আপনি এটাই বললেন। হ্যাঁ, ডিফাইন করেছে। এবং এটার জন্য উনি মানে অনেক অনেক অনেকভাবে এগিয়ে গেলেন অনেক প্রার্থীদের থেকে। হ্যাঁ, এই বক্তব্যটা দেওয়ার কারণে উনি আলাদা করতে পেরেছেন, আলাদা করেছেন, একবারে ডিফাইন করে দিয়েছে। হ্যাঁ, এবং উনি শুধু আমার মতো করে যদি এটা বলতে পারতেন যে আমার ফার্স্ট যেটা আছে, প্রথম হচ্ছে যে আমি এটা ডিফাইন করেছি ডেভেলপমেন্ট টু ওয়ার্ক আমার কাজ না, আমার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। জি। এবং সংসদের প্রথম বিলটাই হবে যাতে কোনো দিন কোনো সংসদ সদস্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে না পারে বা হতে না পারে, এমন একটা বিল আনয়ন করা, শুধুমাত্র আইন প্রয়োগ, আইন প্রণয়ন করে। অনেক ধন্যবাদ, খুব ভালো বলেছেন। এর পরের প্রশ্ন যেটি আছে ওনাকে করা হয়েছিল 8 নম্বর প্রশ্ন, বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, স্বচ্ছ, শক্তিশালী করতে আপনি কি পদক্ষেপ নেবেন? চলুন শুনি। আসলে বিচার বিভাগ তো হলো একটা রাষ্ট্রের শ্রেষ্ঠতম স্তম্ভ।
এবং সেখানে সেটা সাংবিধানিক একটা স্তর। এখানে বিচার বিভাগ, আজকে আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিচার বিভাগ কোনো স্বাধীনতা লাভ করতে পারে নাই। আমরা শুধু মুখেই বলেছি যে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু আসলে বিচার বিভাগ স্বাধীন না। সেখানেও তাদের বিচার কার্য পরিচালনা করতে উপরের নির্দেশে, উপরের নির্দেশনায় তাদের সব কার্যক্রম এ পর্যন্ত আমরা লক্ষ্য করেছি, যার কারণেই বিচার বিভাগ পরাধীন। আর পরাধীনতার কারণেই সেখানে সাধারণ জনগণ বা দেশের নাগরিক তারা সুবিচার পায় না। এখানে তো আমার কাছে একদম পরিষ্কার, উনি পরিষ্কার করেছেন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমার তো এখানে বলবার কিছু নেই, এখানে আপনি বলবেন। ওনার একটু প্রস্তুতি আছে, মনে হয় যে বিচার বিভাগ যে স্বাধীন না এটা উনি উপলব্ধি করতে পেরেছেন। স্বাধীন, স্বচ্ছ এবং শক্তিশালী তিনটা শব্দ এখানে আছে। হ্যাঁ, স্বাধীন না এটা উনি বলেছেন, এটা যে স্বচ্ছ না এটা উনি হয়তো বলেন নাই, এবং এটা যে শক্তিশালী না সেটা উনি বলতে পারেন নাই। ইভেন আমাদের দেশে যে জাজমেন্টগুলো হয়, প্রত্যেকটা জাজমেন্ট যেভাবে বাইরে রিসার্চ করা হয়, ইচ অ্যান্ড এভরি জাজমেন্ট মাস্ট বি ইন রিসার্চ, আন্ডার রিসার্চ। সেটা কতটুকু ভুল, কতটুকু শুদ্ধ, প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের জানার অধিকার আছে। স্ক্রিনিং এর মধ্য দিয়ে যায়। হ্যাঁ, আমাদের আসতে হবে এটা। আজকে যা হবে আমাদের রিসার্চ জনগণের কাছে ছেড়ে দিতে হবে। তাতে যেটা হবে, একটা দায়বদ্ধতার সৃষ্টি হবে। এখানে আমরা কোনো কিছুই জাজমেন্টের কোনো কিছু আমরা রিসার্চে আনতে পারি না। এটা প্রথম সর্বোচ্চ অস্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি নাই তো। না, সর্বোচ্চ অস্বচ্ছতা। একদম। যে আমি যত নির্ভর অপরাধ মানুষকেই ফাঁসি দিই না কেন, অথবা দোষীকে আমি মুক্ত করে দিই না কেন, আমি কিন্তু জবাবদিহিতার মধ্যে নাই। না, একদম। কারণ আমি এই জিনিসটা পাবলিশই করছি না, আমি আপনাকে গোপনে মেরে ফেলবো। এটাই উদ্দেশ্য, যে আমি জানি যে আমি অসৎভাবে, আমি অন্যায়ভাবে আমি একটা জুডিশিয়াল কিলিং করেছি, কিন্তু এটা কেউ জানতে পারবে না। লজ্জা করে আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো গোপনে, রায় লিখতে 15 মাস। আমি এগুলো বলতে চাই না। সবাই জানে সর্বোচ্চ অস্বচ্ছ হচ্ছে আমাদের বিচার বিভাগ, সর্বোচ্চ অস্বচ্ছ, সর্বোচ্চ অস্বচ্ছ, সর্বোচ্চ অস্বচ্ছ এবং সবচেয়ে দুর্বল। আপনি জানেন কিনা জানি না, আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কোনো সরকারি কর্মচারী কর্মকর্তারা কোর্টের আদেশ আইনগতভাবে মানতে বাধ্য না। সরকারি কোনো কর্মচারী কর্মকর্তা তারা কোর্টের কোনো আদেশকে তোয়াক্কাই করে না। না, এটা কি তোয়াক্কা করে না, না তোয়াক্কা করতে বাধ্য নয়? না, আইন করে তাদেরকে প্রোটেক্ট করে দেওয়া হয়েছে। আমি কেন আইনের প্রতি কথা বলছি, আমি 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 আবার আমি আমি সত্যি বিস্মিত হচ্ছি। আইন করে তাদেরকে কিছু করা যাবে না, তাই বলছেন কি? হ্যাঁ, আইন করে তাদেরকে সমস্ত ইনডেমনিটি দেওয়া হয়েছে। যেমন ধরেন, আপনার বাড়ি আমি জানি, আমি রেজিস্ট্রার, আমি কি করব, ওই বাড়িটা আমি গিয়ে ওনাকে রেজিস্ট্রি করে দেব। রেজিস্ট্রার জানতেছে যে এটার বাড়ির মালিক হচ্ছে তাহসান। রবিন গিয়ে দলিল করে দিবে, রেজিস্ট্রার এটা দলিলে স্বাক্ষর করে দেওয়ার পরে উনি আবার এটা দিয়ে নামজারি করে আপনাকে উচ্ছেদ করে দেবে। রেজিস্ট্রারকে আপনি স্পর্শ করতে পারবেন না। আইন করা হয়েছে রেজিস্ট্রার কোনো ইয়ের জন্য দায়ী থাকবেন না, কোনো নিবন্ধনের জন্য, কোনো কিছুর জন্য উনি দায়ী থাকবেন না। দায়ী যদি না থাকে তাহলে আমরা এটাকে মাঠ পর্যায়ে কার্যকরী কেন করছি? ওনাকে তো দায়ী করছি না। অর্থাৎ আইন করে ওনার সমস্ত অপকর্মকে, এই জন্য দেখেন একটা সাব রেজিস্ট্রার বা রেজিস্ট্রার 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 50 কোটি টাকা, 100 কোটি টাকা পর্যন্ত রেট উঠে যায় ট্রান্সফারের জন্য। কারণ জানে যে ও যদি সংসদ ভবনে বিক্রি করে দেয়, দায়বদ্ধতা নাই, ওর টাকা আসবে। এবং এটা একটা বাণিজ্যিক কেন্দ্র করেছে। শুধু এই জায়গাটাতে না, পুলিশকেও সেভাবে রক্ষা করা হয়েছে, সরকারি অফিসারদেরকে সেভাবে রক্ষা করা হয়েছে। এবং আপনাকে আমি তো বললামই যে, এবং তাদের যত অপকর্মই করুক তাদের বিরুদ্ধে আপনি কোনো আনতেই পারবেন না, কোনো আইনি কার্যকর হবে না, আনতে পারবেন আইন নাই আর কি। না, বলতে গেলে আমি মনে করি যে এটা সম্পূর্ণ একটা জগা খিচুড়ি অবস্থা। এটা নতুনভাবে কাজ করতে হবে এটার উপরে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এবং বাংলাদেশে এমন আইন রয়েছে যেখানে কোনো সরকারি কর্মকর্তা, কর্মচারী কিংবা যারা সরকারি কাজে আছেন তাদেরকে আইনের আওতায় জবাবদিহি করা যাবে না। কি অদ্ভুত ব্যাপার! তাহলে তো নিঃসন্দেহে আমি ভাবছিলাম যে রবিন ভাই বারবার কেন আইনের কথা বলছে। আসলেই তো মানে আইন যদি না থাকে তাহলে কোনো কিছুই তো সম্ভব নয়। আসলে শুরুতে আইন, শেষে আইন, সবটাই আইন। কার্যকরী করতেও আইন লাগবে নিঃসন্দেহে।
সব কিছুতেই অনেক ধন্যবাদ। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে স্বেচ্ছাসেবা নীতি প্রণয়নের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার কি পরিকল্পনা আপনার আছে? আমি আবার বলছি, কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে স্বেচ্ছাসেবা নীতি প্রণয়নের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার কি পরিকল্পনা আপনার আছে? চলুন শুনি। এক কথা হলো যে আমরা আমাদের লক্ষ্য, যেটা আমাদের আমির জামাত বলেছেন, দেশবাসী জানে যে আমরা নেতা হতে চাই না, আমরা সেবক হতে চাই। আর যখনই আমরা সেবক হতে চাই তখনই আমাদের লক্ষ্য হলো যে আমি এমপি হই, মন্ত্রী হই, যাই হই, আমার কাজ থাকবে জনগণকে সাথে নিয়ে। যেহেতু জনগণই হচ্ছে দেশের সবকিছু, জনগণই তারা নেতা নির্বাচন করে। সেই ক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা করে আপনার সম্পৃক্ততা নিয়েই বা জনগণকে সাথে নিয়েই আমি কাজ করব এবং জনগণকে বোঝাবো যে আসলে তাদের বাইরে, তাদের মতামতের বাইরে কোনো কিছু করতে গেলে আসলে রাষ্ট্র হয় না। এই জন্য জনগণকে সাথে নিয়ে, তাদের সম্পৃক্ততা নিয়েই কাজ করলে সে দেশটা সুন্দরভাবে গড়া যায়। প্রথমেই বলেছেন আমরা সেবক, এটা আমার কাছে এখানে ভালো লেগেছে। প্রশ্নটা উনি বুঝতে পারেনি। হ্যাঁ, প্রশ্ন বুঝতে পারেনি হচ্ছে যে প্রশ্নটা উনি বুঝতে পারেনি, অথবা আমি সম্পৃক্ত করার কথা পরিষ্কার করেন। আমার যে প্রত্যাশাটা ছিল, জি, প্রথম হচ্ছে যে আমি এটা বিলিভ করি কিনা যে ভলান্টারিং যে পলিসি ক্যান চেঞ্জ দ্য কান্ট্রি। আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। এই হাত বসেও থাকতে পারে, কাজও করতে পারে। আমি আমার বেবির জন্য যখন খাবার তৈরি করি, ওইটা কিন্তু আমি স্বেচ্ছাশ্রম করি, কিন্তু ওইটা দিয়ে আমার বেবিকে আমি তৈরি করছি। রাষ্ট্র হচ্ছে আমার লাইক এ বেবি। আমি যদি এই রাষ্ট্রকেও তৈরি করতে চাই, তাহলে তো আমাকে কিছুটা স্বেচ্ছায় আমাকে এই কাজটা করা উচিত, তাই না? জি। এবং এইটার নীতিমালাটা আমি একটা উদাহরণ দিয়ে বলি যে মানে ইংল্যান্ডের স্টিল নাও শত শত বছর ধরে এটা ওরা এখন প্রয়োগ করছে তাদের নীতিমালার মধ্যে, যে মিনিমাম 2 বছর যদি কারো কোনো ভলান্টারি কাজ করার অভিজ্ঞতা না থাকে, তাহলে কোথাও বড় জায়গায় পদায়ন করা হয় না, এমপি তো অবশ্যই না। এই যে ভলান্টারিং পলিসি, যে আমার স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, চাকরি, যে কোনো জায়গাতেই ভলান্টারিং ম্যান্ডেটরি একটা পার্ট করেছে তারা। এটা হলো তারা করেছে, তাদের পলিসির মধ্যে নিয়ে আসছে, আমাদের পলিসির মধ্যেও নিয়ে আসবে। আমরা যদি সেভাবে উদ্বুদ্ধ হই, আমরা যদি সেই 36 কোটি হাত যদি আমরা দেশে উন্নয়নে কাজে লাগাই, আপনি তো নিজেও বুঝতে পারছেন, যে কেউ বুঝতে পারছে যে 1 বছরে আমরা কোথায় চলে যেতে পারি। নিঃসন্দেহে স্বেচ্ছাশ্রম একদম ম্যান্ডেটরি পার্ট। এবং ওখানে তো গাছ কাটতে গেলেও কাউন্সিলের পারমিশন নিয়ে গাছ কাটতে হয়। নিজের গাছ আমি নিজে কাটবো? ভলেন্টারিং তো ম্যান্ডেটরি, মানে হচ্ছে যে এটা তো ভাবতেই পারি না আমরা এখন পর্যন্ত, এই এখানে এসে আমরা ভাবতেই পারি না যে আমরা কোনো কিছু লাভ ছাড়া নিজে কিছু করব দেশের জন্য। স্বেচ্ছাশ্রম, অনেক ধন্যবাদ। আমরা 10 নম্বরে বলা হয়েছে ভূমিবিন্যাস ও ব্যবহার নীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি, স্থানীয় সরকার নীতি, নিরাপদ খাদ্য নীতি, জনবান্ধব বিচারিক নীতি, খনিজ নীতি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতি, গবেষণা ও উন্নয়ন নীতি ইত্যাদি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে কি পদক্ষেপ আপনি গ্রহণ করবেন? আসলে একটা রাষ্ট্রের জন্য যতগুলো নীতিমালা আছে, একটা রাষ্ট্র পরিচালনার জন্য যতগুলো নীতিমালা আছে, সাংবিধানিক নীতিমালা আছে, এগুলো নীতিমালায় ঠিকই আছে, কিন্তু নীতিমালা আপনার মাঠ পর্যায়ে এসে বাস্তবায়ন হয় না। আর বাস্তবায়ন না হওয়ার কারণ হচ্ছে সেখানে অসাধু কর্মকর্তা, অসাধু রাজনীতি, অসুস্থ রাজনীতির কারণে, এখানে দুর্নীতিবাজদের কারণে বা কিছু অসাধু কর্মকর্তাদের কারণে, যারা রাষ্ট্রের বড় বড় নির্বাহী চেয়ারে বসে আছে, তাদের মধ্যেও এই ব্যক্তি স্বার্থটাই বেশি জড়িত থাকে। তারা জনগণের সাথে দেশের কল্যাণের চিন্তা কম করে ব্যক্তি চিন্তাটা বেশি করার কারণে এখানে আমাদের যে মূল নীতিগুলো আছে, এই মূল নীতিগুলো আইনে ঠিকই আছে, কিন্তু বাস্তব প্রয়োগ না থাকার কারণে এই মূল নীতিগুলো সবসময় ব্যাহত আছে। যেমন তার মধ্যে আমি যদি বলি কৃষি নীতি, এখানে কৃষি নির্ভরশীল দেশ, এখানে কৃষকরা অবহেলিত। স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি যাই আছে সবগুলো নীতিমালা ঠিক আছে, কিন্তু প্রয়োগটা সঠিক না। আর প্রয়োগ সঠিক হতে হলেই সেখানে সৎ এবং দক্ষ যোগ্য নেতৃত্ব দরকার, সেটারই অভাব আমাদের দেশে। উনি যেটাকে এমফাসিস দিলেন কৃষি নীতি এবং পরপর অন্যান্য নীতিগুলোর কথা বলেছেন, প্রত্যেকটা ধরে ধরে উনি বলেননি, কিন্তু যেটা আমরা বুঝতে পারলাম উনি ইমপ্লিমেন্টেশনের কথা বলেছেন, প্রয়োগ নাই। নীতি আছে, নীতির প্রয়োগ নাই। এখানে আমাদের শুরুতে কিছু গলদ রয়েছে। আমি বারবার বলছি যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ রয়েছে।
যে প্রথম যেটা বলি যে ভূমি বিন্যাস এবং ব্যবহার নীতি। ঢাকা শহরে আমরা যেখানে থাকি এখানে তো ভূমি আছে, ভূমির উপরে আমরা বসবাস করি। সারা একটা রাষ্ট্রের বেইন এটাই তো ভূমি। ভূমি কিভাবে বিন্যস্ত হবে, কোথায় বন থাকবে, কোথায় স্কুল থাকবে, কোথায় মাঠ থাকবে, কোন দিক দিয়ে রাস্তা যাবে, কোথায় জলাশয় থাকবে, এটা তো এই বিন্যাসটা তো আমাকে কমপ্লিট একটা নীতিমালার মধ্যে আনতে হবে। নিঃসন্দেহে উনি যেটা বলেছেন আমি জানি না বাংলাদেশে এটা আছে কিনা। বিচ্ছিন্নভাবে আমি দেখেছি যে একটা ভূমি বিন্যস্ত নীতিমালা যেটা ঢাকা শহরে করেছিল, আমার জীবদ্দশায় আমি জানি না কয়শোবার পরিবর্তন হয়েছে। একবার আমি ধানমন্ডি থাকি, ওখানে একতলা ছিল, পরে ওটা চেঞ্জ করে আবার দোতলা, পরে আবার পাঁচতলা, পরে এখন দেখি যে ওটা 12তলা 15তলা 20তলা বিল্ডিং হচ্ছে। আমি এই নীতিমালা চাই না। এটা তো কোনো নীতিমালা হলো না, যেটা চেঞ্জ করা যায় এটা কোনো নীতিমালা হলো। উনি যেটা বলতেছে, আমার কথা হচ্ছে যে কমপ্লিট একটা নীতিমালা দরকার বাংলাদেশে। রাষ্ট্রটা কিভাবে চলবে কোনো নীতিমালা নাই, নাথিং নাথিং নাথিং। আমি দায়িত্ব নিয়ে বলছি যেগুলো আছে সেগুলো রেকটিফাই করতে হবে। ওই নীতিমালা দিয়ে কোনোদিন কোনো কিছু চলবে না। আপনি নতুন নীতিমালার কথা বলছেন। আমি সমস্ত কিছুর উপরে নতুন করে হাত দিতে হবে। এই যে ভূমি বিন্যাস এবং ব্যবহার নীতিমালার কথা বলছি, সেটা আপনার যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়, আপনার এগ্রিকালচার পার্ক করা হয়, এখানে যদি আপনার শিশুদের জন্য যদি পার্ক করা হয়, আমি ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা বলছি, যেগুলো আমাদের কিছু ইপিজেড যেগুলো করা হচ্ছে সেগুলো কোনো নীতিমালা নাই। আপনার কৃষি জমির উপরে আপনি হয়তো পার্কটা করছেন, এর চাইতে হয়তো নীতিমালা থাকলে তো সেটা সম্ভব না। তারপরে আপনি কোন জায়গাটা আপনি স্কুলের বাচ্চাদের জন্য বরাদ্দ করেছেন সেটা তো আমরা জানতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এখন না হোক আমাদের 50 বছর পরে এই জায়গাটা একটা চমৎকার একটা চিলড্রেন সেন্টার হবে। আমরা কি জানি এখানে একটা স্কুল হবে? আমরা কি জানি এখানে একটা মাঠ হবে? এটা কি আমরা জানি? নীতিমালাটা কোথায়? যে নীতিমালা আমরা দেখতেই পাচ্ছি না। নিঃসন্দেহে মানে এটা এক কথায় তো এটা আসলে বলা যাবে না, বোঝানো যাবে না। আমাদের এটার উপরেই হয়তো পর্বের উপরে পর্ব করতে হবে বোঝানোর জন্য। নিঃসন্দেহে কিন্তু এই কারণে অনেকগুলো নীতি আছে। আপনি দেখেন এখানে খনিজ নীতির কথা বলা হয়েছে। গত 54 বছরে আপনি বলেন তো বাংলাদেশে একজন খনিজ বিজ্ঞানীর নাম বলেন না। না, আমাকে একজন গর্ব করে বলছে যে ওকে ফাইন, রাশিয়াতে মানুষ আমাদের দেশের চেয়ে কম, অথচ ওদের এতগুলো খনিজ বিজ্ঞানী আছে, আমাদের দেশের মানুষ এতগুলো, আমাদের এখানে খনিজ বিজ্ঞানী নাই। কম্পেয়ার করাটা তো বোকামো আসলে। হ্যাঁ, নিঃসন্দেহে না, এটা আমাদের আলো কম্পেয়ারে আসতে হবে। আমাদের দেশের মানুষ কম্পেয়ার করা, কারণ আমি যখন একটা খারাপ কাজ করে ফেললাম তখন সেটাকে জাস্টিফাই করার জন্য আমি কম্পেয়ার করব। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের কি মেধা নাই? না, আইন করে আমাদেরকে বন্ধ করে রাখা হয়েছে যে বাংলাদেশে কোনো খনিজ বিজ্ঞানী জন্ম হইতে দিব না। না, সে তো নয়। সেই জন্যই আমি চাই আইন প্রণেতাদেরকে এমনভাবে আইনগুলো প্রণয়ন করুন যাতে আমাদের দেশের যে সমস্ত বিজ্ঞানীগুলো আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত মেধাবী মানুষগুলো বের হয়, তাদের সামনে যেন নিয়ে আসা যায়। তারা যেন এই দেশে খনিজ অনুসন্ধান করে এবং সারা বিশ্বে যেন খনিজ অনুসন্ধান করতে পারে, সেই রাস্তা খুলে দিতে হবে এবং এটা আইন করেই সম্ভব। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ। কিন্তু আমার যেটা জানতে ইচ্ছে করছে আপনার কাছে ব্যক্তিগতভাবে, সেটি হচ্ছে যে আপনি যে পার্সপেক্টিভ থেকে দেখছেন পুরো বিষয়টা, একটা দেশকে, এখন একজন এমপি পদপ্রার্থী যে জায়গা থেকে নমিনেটেড হলো, তার পক্ষে তো এতটা জানা হয়তো সম্ভব না। ম্যান্ডেটরি জানতে হবে, কিন্তু অতটা জ্ঞান রাখাও হয়তো সম্ভব না। সেটাকে আপনি কিভাবে দেখবেন? কারণ সে তার জায়গা থেকে, তার ভাবনা থেকে সে আপনাকে এটাকে জাস্টিফাই করেনি। উনি বলেছেন যে এগুলো করতে হবে বা এগুলো করা উচিত, কিন্তু আপনি যে বৃহত্তর পার্সপেক্টিভ থেকে দেখছেন, একজন সাধারণ মানুষ, ধরেন ভেড়ামারা থেকে একজন, ঝালুকাঠি থেকে একজন এমপি এলো বা এমপির জন্য মনোনয়ন পেল, তার পক্ষে তো চট করে এই বিষয়গুলো মাথায় এনে সেটাকে বিশ্লেষণ করে এই 10 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া কি খুব সহজ হবে? না, আমি আসলে তাদের কাছ থেকে এগুলোর উত্তর চাই নাই। আচ্ছা, আমি শুধু জানতে চাইছি তাদের ইচ্ছাটা। ঠিক আছে, কত নম্বর দেবেন? আমি চাই, আমি যদি অনুভব করতে পারি ওনার বক্তব্যের মধ্যে ইচ্ছা আছে, কারণ এইটা বাস্তবায়ন করতে দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো ইচ্ছা শক্তি। আমি একটা রাষ্ট্রকে আমি একটা চমৎকার একটা নীতিমালা উপহার দেবো, এই ইচ্ছা যদি আমার থাকে, পৃথিবীতে তো আপনার গবেষক বিশেষজ্ঞের কোনো অভাব নাই। তাদেরকে দিয়ে রিসার্চ করে আমরা তো নীতিমালা তৈরি করে ফেলতে পারবো। সৎ মানসিকতা, ইচ্ছাটা থাকতে হবে। আমি আসলে তাদের ইচ্ছা জানার জন্য, মানে তাদের কাছ থেকে আমরা সেই সরাসরিভাবে আমাদের আশা জায়গা নিয়ে সেই প্রত্যাশা যদি আমাদেরকে পূরণ করে অথবা আমাদেরকে কনফার্ম করে, মানে কনফার্ম বলছি যে সে তাদের জায়গা থেকে কনফার্ম করবে, ডোন্ট ওরি, আমরা এটা করব, সে কনফিডেন্স লেভেলটা আমাদেরকে দিয়ে দিবে, বলবে যে জাস্ট বলবে ডু নট ওরি, তোমরা একদম চিন্তা করো না, আমি
এটা করব। আই উইল বি দ্য রেসপন্সিবল ফর দ্যাট। হ্যাঁ, এটা আমি জানতে চাই, এই দায়িত্বটুকু তারা নিবে। বাকি করার জন্য লোকের অভাব নেই, এটা তো আর তারা করবে না, তারা শুধু নির্দেশনা দিবে, তখন দেখবেন যে হয়ে গেছে। এই নির্দেশনাটুকু তো কেউ দেয় না, এই নির্দেশনাটুকু কেউ দেয় না। চমৎকার। ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার মূল্যবান সময় থেকে এটুকুন সময় আমাদের দিয়েছেন। আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি, আমি আপনার সঙ্গে ইলাবোরেটলি বসবো, অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, আমরা দেখছিলাম ব্রেট রবিন 10Q। আজকের এই পর্বে আপনাদেরকে দেখেছেন আপনারা, শুনেছেন আপনারা। সামনের পর্বে আমাদের সঙ্গে থাকবেন, এটুকুন আমন্ত্রণ জানাচ্ছি, এবং দেখতে থাকুন ব্রেট রবিন 10Q। ধন্যবাদ সবাইকে।